তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের 2024-25 শিক্ষাবর্ষের সাজেশন নিয়ে আলোচনা করব এই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হতে চলেছে, তোমরা দেখে নাও। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে কি পড়তে হবে, কোন কোন ইউনিট থেকে 5 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং কোন কোন ইউনিট থেকে কোন প্রশ্নগুলো 10 মার্কের খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করব। তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হয়েছিল, তোমাদের সেকেন্ড সেমিস্টারে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু পড়তে হবে। তোমরা গ্রুপ সি থেকে ফার্স্ট ইউনিটের 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও, অর্থাৎ কোন প্রশ্নগুলো 5 নম্বরের করলে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমি রেখেছি, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন আছে, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমরা সবসময় মনে রাখবে প্রথম প্রশ্ন যেগুলো আছে সেই প্রথম সকল প্রশ্নগুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এবং নিচের যে নাম্বারিংয়ের প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে একটু কম গুরুত্বপূর্ণ। তাই প্রথমগুলো একদম মিস করার চেষ্টা করবে না। অবশ্যই সবটা যদি করতে পারো, সাজেশন অনুযায়ী পড়তে পারো, খুবই ভালো ফল করবে, অর্থাৎ খুবই ভালো নাম্বার পাবে। এরপর দ্বিতীয় প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও, শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, জ্ঞান লাভের প্রক্রিয়া হিসেবে সংবেদনের স্বরূপ বিবৃত করো। এরপর 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, ধারণা গঠনের স্তরগুলি বিশ্লেষণ করো। এরপর 6 নম্বর প্রশ্ন, সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণা কিভাবে সম্পর্কযুক্ত। এরপর 7 নম্বর প্রশ্ন, সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এরপর 8 নম্বর প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। এরপর 9 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখন তত্ত্বের কি মুখ্য সূত্রগুলি আলোচনা করো বা তাৎপর্য লেখো। এরপর 10 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের গৌণ সূত্রগুলির প্রয়োগ লেখো। এরপর নেক্সট কোশ্চেন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো। এরপর 12 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য কী। এরপর অন্তর্দৃষ্টি কী, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে। বা 14 নম্বর প্রশ্ন, নেক্সট প্রশ্ন, কেস স্টাডি পদ্ধতি কী, এর বৈশিষ্ট্য লেখো। এরপর 15 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সার্ভে পদ্ধতির গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 16 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। 16 নম্বর প্রশ্ন, পর্যবেক্ষণ, পরীক্ষণ, কেস স্টাডি, সার্ভে পদ্ধতি সহগতির মধ্যে কি তুলনামূলক আলোচনা করো। এরপর 17 নম্বর প্রশ্ন, পরীক্ষণের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। পরীক্ষণের কি স্তরগুলি সংক্ষেপে আলোচনা করতে বলা হয়েছে, কারণ আগেই বলছে এটা 5 মার্কের প্রশ্ন। এরপর 18 নম্বর প্রশ্ন, পর্যবেক্ষণ পদ্ধতি কি, এর বৈশিষ্ট্য লেখো। এরপর তোমরা ইউনিট 2 থেকে কোন কোন 10 নম্বরের প্রশ্নগুলো করবে দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর 2 নম্বর প্রশ্ন, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের গুরুত্ব আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, শিক্ষায় বংশগতি ও পরিবেশের ভূমিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, শৈশবকালের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বাল্যকাল কাকে বলে, বাল্যকালের বিভিন্ন প্রকার চাহিদাগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বাল্যকাল বলতে কী বোঝো বা বাল্যকালের সংজ্ঞা দাও। বাল্যকালের
বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, কিশোরকাল বলতে কি বোঝো? কিশোরের দৈহিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর 9 নম্বর প্রশ্ন, শৈশবকালের সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ কিভাবে গড়ে ওঠে? এরপর তোমরা গ্রুপ ডি থেকে ফার্স্ট ইউনিটের কোন কোন 10 নম্বরের প্রশ্নগুলি ভালোভাবে রেডি করবে পরীক্ষার জন্য তোমরা দেখে নাও। 10 নম্বরের প্রশ্নগুলি একটু ভালোভাবে, খুব কম সংখ্যক হলেও ভালোভাবে করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি কিন্তু খুবই কম প্রশ্ন তোমাদের দিয়েছি, খুব বাছাই করা প্রশ্ন কিন্তু তোমাদের এই সাজেশানে দেওয়া রয়েছে, কারণ তোমরা যাতে বেশি না পড়েই ভালোভাবে ফলাফল লাভ করতে পারো। কারণ এখনকার ছেলেমেয়েরা না ভালোভাবে পড়তে চায় না, বেশি পড়তে চায় না। এরপর 2 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। অর্থাৎ বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য, বা সাদৃশ্য অর্থাৎ মিল, অর্থাৎ কী মিল রয়েছে এবং কী পার্থক্য রয়েছে, কী যে কারণে পৃথক করা যাবে, সেই বৈসাদৃশ্য তোমাদের লিখতে হবে। এরপর 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলার গুরুত্ব। এরপর 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব। এরপর 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতবর্ষে মুসলিম শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। এরপর এটা 7 নম্বর হবে, তোমরা একটু ঠিক করে নেবে। মধ্যযুগে ইসলামীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মাদ্রাসার গুরুত্ব আলোচনা করো। এটা অনুরূপভাবে 8 হবে। সে মেকলে মন্তব্য বলতে কি বোঝো? মেকলে মন্তব্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান কিভাবে ঘটিয়েছিল। এরপর এরা 9 নম্বর প্রশ্ন হবে, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। এরপর এটা 10 নম্বর হবে, স্যাটলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এরপর তোমরা দ্বিতীয় ইউনিট বা ইউনিট 2 থেকে কোন কোন 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতীয় সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটাও, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর দুটি প্রশ্ন আমি রেখেছি এখান থেকে। 3 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার বিকাশে নারী শিক্ষার কি বিস্তারের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি অবদান রেখেছিলেন, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। আমি 4টি মাত্র প্রশ্ন রেখেছি, কিন্তু খুবই গুরুত্ব সহকারে এই 4টি প্রশ্নই করে যাও পরীক্ষাতে। তোমাদের যেটা খুশি দিতে পারে, তোমরা 4টি প্রশ্নই করে যাও। আজকের সাজেশানটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।